জাতিসংঘ মহাসচিব সহ শীর্ষ 4 সংস্থা প্রধানের রোহিঙ্গা শিবির পরিদর্শন বিশ্ব সম্প্রদায়ের সদিচ্ছারই প্রতিফলন, মন্তব্য বিশ্লেষকদের। উচ্চ পর্যায়ের কূটনৈতিক তৎপরতার তাগিদ। পোশাক শিল্পে শ্রমিক অধিকার সুরক্ষার ক্ষেত্রে অনেক পিছিয়ে মালিকপক্ষ, স্বীকার করল কলকারখানা পরিদর্শন অধিদপ্তর। সমাধানে আন্তরিক দাবি বিজিএমইএর। গাজীপুরের বড়বাড়িতে ফোমের কারখানায় আগুন নিয়ন্ত্রণে, ধসে পড়েছে টিনশেডের একাংশ, পুড়ে ছাই বিপুল পরিমাণ কাঁচামাল। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। রোহিঙ্গা পরিস্থিতি দেখতে জাতিসংঘ মহাসচিব সহ বিশ্বের শীর্ষ 4 সংস্থা প্রধানের রোহিঙ্গা শিবির পরিদর্শন আন্তর্জাতিক সম্প্রদায়ের সদিচ্ছারই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে 10 মাসেও প্রত্যাবাসন প্রক্রিয়ায় স্পষ্ট কোনো অগ্রগতি না হওয়ায় হতাশাও প্রকাশ করেন তারা। রোহিঙ্গাদের নিরাপদ এবং সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘের পরবর্তী অধিবেশনের আগেই নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোতে উচ্চ পর্যায়ের কূটনৈতিক টিম পাঠানোর পরামর্শ তাদের। আজহার লিমনের রিপোর্ট। রোহিঙ্গা আশ্রয় শিবির গেল বছরের আগস্ট থেকে জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসে জনগোষ্ঠীর পরিস্থিতি দেখতে এসেছেন অনেকেই। তবে এবার নিপীড়িত জনগোষ্ঠীর পাশে জাতিসংঘ মহাসচিব, সঙ্গে বিশ্বব্যাংক, বিশ্ব শরণার্থী সংস্থা এবং অন্যতম আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রস প্রধান। এখন এদেরকে এখানে যতদিন আছে ততদিন রাখবার জন্য তাদের কি ধরনের সহযোগিতা বাংলাদেশের প্রয়োজন তার একটা মূল্যায়ন তারা করতে পারলো, এবং রোহিঙ্গাদের নিজের মুখে থেকে তারা যখন শুনতে পেল, তাতে করে এখন তাদের মধ্যে আমার ধারণা এই বিষয়টা সমাধানের জন্য আরো একটু শক্তি তারা হয়তো পাবেন। গেল 10 মাসের সংখ্যায় 10 লাখেরও বেশি জনগোষ্ঠীর মানবাধিকার নিশ্চিতে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে, আলোচনাও হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে। রোহিঙ্গা ইস্যু গড়িয়েছে আন্তর্জাতিক আদালত পর্যন্ত, কিন্তু সমাধান হয়নি। সবশেষ জাতিসংঘের 2 সংস্থার সঙ্গে মিয়ানমারের যে চুক্তি হয়েছে, বিশ্লেষকরা বলছেন তাতেও সুরক্ষা হয়নি এ জনগোষ্ঠীর মানবাধিকার। এখানে দুর্বলতাটা বেশি হলো আন্তর্জাতিক সম্প্রদায়। জাতিসংঘর একটা কঠিনভাবে হস্তক্ষেপ করতে হবে এবং যারা বড় শক্তি আছে তাদেরও করতে হবে, এবং মায়ানমারের উপরে একটা নিষেধাজ্ঞা ছাড়া আমি মনে করি না যে মায়ানমার এখানে কোনো কিছু করবে। জাতিসংঘ বা বিশ্বব্যাংক তাদের তো ওই চাপ বাড়াবার বাইরে তো তাদের ক্ষমতা নাই। এখন জাতিসংঘ যে জায়গাটা ক্ষমতাটা প্রয়োগ করতে পারে সেই জায়গাটা হচ্ছে নিরাপত্তা পরিষদের 5 সদস্য রাষ্ট্র যদি সেখানে সক্রিয় ভূমিকা নেয়, তবে সেখানে ফলাফল খানিকটা দেখা যেতে পারে। এমন অবস্থায় বিশ্ব সংস্থাগুলোকে সঙ্গে নিয়ে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর সুপারিশ বিশেষজ্ঞদের। বিষয়টা জটিল, সকলেই আমরা মানি, কিন্তু সে জটিল বিষয়ের জন্য খানিকটা সৃজনশীল উদ্ভাবনী ব্যবস্থা বা সমাধান আমাদের প্রয়োজন হয়তো হবে। যেভাবে চীনে গেছে সে ধরনের মিশন যাওয়া দরকার। মানবাধিকার সংস্থাগুলো আছে, তারা যেন তাদের রিপোর্টগুলো নিয়ে মানে সিকিউরিটি কাউন্সিলের কাছে দাঁড়ায়। গেল নভেম্বরে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের এক বিশেষ অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি চীন, ভারত, রাশিয়া সহ 10টি দেশ। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারের সাথে ইউএনএইচসিআর এবং ইউএনডিপির স্বাক্ষরিত সমঝোতা স্মারক রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় ধরনের জটিলতা সৃষ্টি করতে যাচ্ছে। সমঝোতা স্মারকে রোহিঙ্গা শব্দ উল্লেখ সহ পূর্ণাঙ্গ নাগরিক মর্যাদা দেওয়ার পাশাপাশি রাখাইনে সার্বক্ষণিক জাতিসংঘের নিরাপত্তা রক্ষী মোতায়েনের দাবি জানিয়েছে রোহিঙ্গারা। তবে এই চুক্তিকে অনেকটা মন্দের ভালো হিসেবে দেখছে বাংলাদেশ। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় আরো জানাচ্ছেন কমল দে। অমানসিক নির্যাতনের মুখে প্রাণ ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে আনিতে একের পর এক টালবাহানা করে যাচ্ছে মিয়ানমার সরকার। তার সবশেষ সংযোজন ইউএনএইচসিআর এবং ইউএনডিপির সাথে স্বাক্ষরিত সমঝোতা স্মারক। রোহিঙ্গারা নিজেদের মর্যাদা এবং নাগরিকত্বের দাবি জানিয়ে আসলো, চুক্তিতে তা পুরোপুরি উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ রোহিঙ্গাদের।
এখন শুধু নাগরিক অধিকার নয়, তার সাথে নতুন আরো 5টি দাবি জাতিসংঘের মহাসচিবের কাছে তুলে ধরেছে তারা। বিশেষ করে মিয়ানমারে ফেরত নেওয়া হলে জাতিসংঘের নিরাপত্তা রক্ষী মোতায়েনের দাবি তাদের। আর রোহিঙ্গা হদি আনারে রোহিঙ্গার নামি আন ধরা হরিব তো আরা যাইম বদি নইলে আরা না যাইম আরা তো নাই দি তারা রোরে এতলা বলি আরা তো ইউএন প্রোটেকশন আর অন্য হক নাই তো প্রোটেকশন আরা তো আছে ফোরে তা হরিব। এই অবস্থায় সোমবার উখিয়া আশ্রয় শিবির পরিদর্শনে এসে জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গাদের এসব দাবি বিবেচনার আশ্বাস দেন। সারা বিশ্ব চায় মিয়ানমারকে চাপ প্রয়োগের মাধ্যমে রোহিঙ্গাদের সব ধরনের অধিকার ফিরিয়ে দিতে। আমরাও এই বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করব। এদিকে মিয়ানমারের এই চুক্তিতে অনেক ত্রুটি বিচ্যুতি থাকলেও প্রত্যাবাসন শুরুর জন্য মন্দের ভালো হিসাবে দেখছেন বাংলাদেশের শরণার্থী বিষয়ক কমিশনার। মিয়ানমার শুরু থেকে এই ব্যাপারে খুবই অনমনীয় ছিল। তারা তো কোনো আন্তর্জাতিক সম্প্রদায়কে তো সাথে রাখতেই চায়নি। শেষ পর্যন্ত চাপে পড়ে হোক বা স্বেচ্ছায় হোক, যেভাবে হোক তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে সাথে রাখতে রাজি হয়েছে। বর্তমানে কক্সবাজারের টেকনাফ এবং উখিয়ায় নতুন পুরাতন মিলিয়ে 11 লাখ রোহিঙ্গা রয়েছে। বিগত 2012 সালে মিয়ানমারে গিয়ে রোহিঙ্গাদের দুঃখ দুর্দশা দেখেছিলেন বর্তমান জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এবার তিনি এসে দেখলেন বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের দুঃখ দুর্দশা। এক্ষেত্রে রোহিঙ্গারা আশা করছেন আগে যেমন এই অ্যান্টনিও গুতেরেস তাদের সহযোগিতা করেছিলেন, এবার প্রত্যাবাসনের মাধ্যমে তাদের চূড়ান্ত সহযোগিতা করবেন। উখিয়ার কুতুপালং শরণার্থী শিবির থেকে কমল দে, সময় সংবাদ। পোশাক শিল্পে কর্মপরিবেশ উন্নয়নে মালিকপক্ষ যথেষ্ট উন্নতি করলেও এখনও অনেকখানি পিছিয়ে শ্রমিক অধিকার সুরক্ষার ক্ষেত্রে। শ্রমিক নেতাদের এই অভিযোগ মানছেন কলকারখানা পরিদর্শন অধিদপ্তরও। এজন্য আইনের সীমাবদ্ধতাকেই দায়ী করছেন সংস্থাটি। আর বিজিএমইএ বলছে পোশাক শ্রমিকের যে কোনো অভিযোগ নিষ্পত্তিতে আন্তরিক তারা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। ওজিফা বেগম বছরখানেক আগেও ছিলেন কর্মক্ষম, কাজ করতেন একটি তৈরি পোশাক কারখানায়। এই পঙ্গু জীবনের শুরুও সেখানেই। কর্মক্ষেত্রে হঠাৎ অসুস্থ হলে ছুটি তো জোটেইনি, বরং হারাতে হয়েছে চাকরি। পাওনাদি না পেলেও 2 দশকের কর্মস্থল থেকে পেয়েছেন লাঞ্ছনা। ছুটি চেয়েছি, মামার বাড়ি আবদার ছুটি চাইলে কি ছুটি পাওয়া যায়? এই কথা কইতে আবার পাইকে দিয়েছে। পরে আমি এত বছর চাকরি করছি, আমি টাকা পয়সা কিছু পাবো না। এমন ঘটনা হয়তো তৈরি পোশাক শিল্পের প্রতিচ্ছবি হতে চাইবে না, কিন্তু অতিরিক্ত কাজের চাপ, মাতৃত্বকালীন সুবিধা বঞ্চিত করা সহ নানা ইস্যুতে বঞ্চনার ঘটনা পিছুও ছাড়ছে না এই শিল্পের। জুলাই মাসের 16 সালে এসে প্রেগনেন্ট, 16 সালের 19 তারিখে আমার ছুটি দিয়েছে। যাওয়ার পরে আমাকে আর নেয় নেই। এর মধ্যে যে ছুটির টাকাটা দিবে আমাকে তাও দেয়নি। কি সুব্বাদা করছে কি আমাকে ধাক্কা না দিয়ে এই হাতটা ভাঙে ফেলেছে, কিছু না, শুধু এই টেবিলে মাল ওই টেবিলে নিয়ে গেছি, এটার জন্যই। কলকারখানা পরিদর্শন অধিদপ্তর ডাইফির তথ্যে দেখা যায়, শ্রম আইন না মানায় 2016-17 অর্থ বছরে সংস্থাটিতে লিখিত অভিযোগ জমা পড়ে 1720টি। অথচ 2017-18 অর্থ বছরের প্রথম 10 মাসেই অভিযোগের সংখ্যা দাঁড়ায় 2844টিতে। শ্রমিক নেতারা বলছেন, শ্রমিক অধিকার প্রতিষ্ঠা না হওয়ার পেছনে মালিকদের পাশাপাশি অনেকটাই দায়ী ডাইফির কর্মকর্তারাও। আর বিজিএমইএ বলছে, অনেক ক্ষেত্রে তারাও ব্যর্থ হন আইন অমান্যকারী মালিক পক্ষের কাছে। ফ্যাক্টরি ঈদের আগের দিন বন্ধ হয়ে যাচ্ছে, তার ইন্সপেক্টরকে ডাকা আনা হলো, শ্রমিককে প্রাপ্য বেতন থেকে তাকে অর্ধেক দিতে বলতেছে এবং ডাইফ ইন্সপেক্টর বলতেছে নিয়ে নাও, মালিক দিতে পারতেছে না, এইটাও পাবা না। তার মানেটা কি? তাহলে আমি এই ইন্সপেক্টর ডেকে আমার লাভটা কি? আমরা এই পর্যন্ত কিন্তু হাজার হাজার কেস এরকম সলভ করে দিয়েছি। এত বড় একটা সেক্টরে 2-1 এদিক সেদিক থাকবে, কিন্তু সেটাও কিন্তু আমরা সলভ করে দিচ্ছি। শ্রমিকরা অধিকার বঞ্চিত হওয়ার জন্য অনেকটাই দায়ী শ্রম আইনের দুর্বলতা, এমন পর্যবেক্ষণ ডাইফির মহাপরিদর্শকের। তার যুক্তি, শ্রম বিধিমালায় অধিকার সুরক্ষার কথা বলা হলেও আইন অমান্যকারীর বিরুদ্ধে শাস্তির বিধান রাখা হয়নি শ্রম আইনে। যতক্ষণ পর্যন্ত আমরা আইন সংশোধন করে নিতে পারবো ততক্ষণ পর্যন্ত এটা মেনে নিয়ে আসা তো আরও কোনো উপায় নেই। আমাদের হয়তোবা একটা অসন্তুষ্টি থেকে যেতে পারে, কিন্তু এটা মেনে নিতে হবে। শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় এখনই গুরুত্ব বাড়ানো না হলে আবারও বড় কোনো শর্তের বেড়াজালে আটকে যেতে পারে এই শিল্প খাত, এমন আশঙ্কা সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এতে গ্রেফতার আতঙ্কে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বৈধতা পাওয়ার জন্য দূতাবাসে নতুন পাসপোর্টের আবেদন করেও না পাওয়ার অভিযোগ তাদের। এদিকে এই অভিযোগ অস্বীকার করে মালয়েশিয়ার কাস্টমস বিভাগকে দুষছেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।
মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি সহ অবৈধ বিদেশি শ্রমিকদের বৈধতার সময়সীমা শেষ হয়েছে গত 30 জুন। 2016 সালের 15 ফেব্রুয়ারি থেকে চালু হওয়া রিহিয়ারিং প্রকল্পের আওতায় একাধিকবার সময় বাড়ানো হলেও পাসপোর্ট বিড়ম্বনা, দালালদের দৈরাত্য আর নানামুখী সমস্যায় প্রবাসী বাংলাদেশিরা এখনো বৈধতা পায়নি। ফলে শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এদিকে বৈধতা লাভের প্রতিশ্রুতি দিয়ে দালাল চক্র অবৈধ কর্মীদের কাছ থেকে জনপ্রতি 6 থেকে 8,000 রিঙ্গিত হাতিয়ে নিলেও বৈধতার কাগজপত্র মিলেনি তাদের ভাগ্যে। রিহিয়ারিং পদ্ধতিতে বৈধকরণ প্রক্রিয়ার অন্যতম ধাপ হলো নিজ দেশের পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশন ফিঙ্গারপ্রিন্ট দেয়া, তারপর অন্যান্য প্রসেসিং শেষ হলে পাওয়া যায় বৈধতা। কিন্তু দূতাবাসে নতুন পাসপোর্টের আবেদন করার কয়েক মাস পেরিয়ে গেলেও তা হাতে না পাওয়ার অভিযোগ প্রবাসী বাংলাদেশিদের। আমাদের অনেক মানুষের হয়রান হচ্ছে যে বিষয় আমাদের 9 মাস 10 মাস ধরে দিচ্ছি, এখন পর্যন্ত কোনো বই পাচ্ছি না। এই প্রকল্পের মাঝে অনেক বাংলাদেশি অংশগ্রহণ করছে, কিন্তু এখনো পর্যন্ত ম্যাক্সিমাম লোকের ভিসার কাজ সম্পন্ন হয় নাই। এদিকে শ্রমিকদের এই অভিযোগ অস্বীকার করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ দূতাবাস। এ ঘটনায় মালয়েশিয়ার কাস্টম বিভাগকে দোষেন দূতাবাসের পাসপোর্ট বিভাগের এই কর্মকর্তা। সকাল পর্যন্ত প্রায় 100 থেকে 1100 পর্যন্ত স্লিপ দিচ্ছে, 1100 পর্যন্ত সবগুলো এমবাসি, আমার বাংলাদেশ এমবাসিতে পাঠানো হয়েছে। ওখান থেকে যেভাবে আমাদের কাছে পাসপোর্ট আসতেছে আমরা ওইভাবে ডেলিভারি দিচ্ছি। রিহিয়ারিং এর আওতায় প্রায় 5.5 লাখ অবৈধ বাংলাদেশি নিবন্ধিত হলেও ভিসা পেয়েছেন মাত্র 1,65,000 কর্মী এবং নিবন্ধিত প্রায় 3,30,000 শ্রমিকের বৈধতার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে দেশটির অভিবাসন বিভাগে। ওইসব কর্মীরা জটিলতা নিরসনের সুযোগ পাবেন নাকি দেশে ফিরতে হবে তাও এখনো নিশ্চিত নয়। বাংলাদেশে জনশক্তি রপ্তানির অন্যতম দেশ মালয়েশিয়া। বর্তমানে দেশটিতে 10 লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশিদের বসবাস। কিন্তু ভিসা জটিলতা আর দালালদের খপ্পরে পড়ে অনেকেই ভিসা না পেয়ে অবৈধ হয়ে পড়েছেন। তাদের প্রত্যাশা বাংলাদেশ সরকার এসব সমস্যা সমাধানে মালয়েশিয়া সরকারের সাথে বিষয়টি আলোচনার মাধ্যমে যদি বৈধতার সময়সীমা বাড়ানো হয়, তাহলে প্রবাসীরা যেমন উপকৃত হবেন তেমনি উপকৃত হবে সমগ্র বাংলাদেশ। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতের দেয়া সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আপিল শুনানি আগামী রোববার পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। আপিল শুনানি স্থগিত চেয়ে বেগম জিয়ার করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন আদালত। সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম তার নেতৃত্বে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। বেগম জিয়ার আইনজীবীরা জানান, রায়ের বিরুদ্ধে করা আপিলটি 31 জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি সংক্রান্ত আপিল বিভাগের আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন করা হয়েছে। রিভিউটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপিল শুনানি স্থগিত চেয়ে এ আবেদন করা হয়। গত 16 মে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ। সেই সাথে বেগম জিয়াকে বিচারিক আদালতের দেয়া 5 বছরের সাজার বিরুদ্ধে হাইকোর্টে যে আপিল দায়ের করেছিলেন তা 31 জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করারও নির্দেশ দেন আদালত। এই মামলায় গত 8 ফেব্রুয়ারি থেকে নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারে আছেন বেগম জিয়া। এই যে 31 তারিখের মধ্যে যে এই মামলাটি নিষ্পত্তি করতে বলছে, এটা যথাযথ হয়নি এবং এটা আমাদের দায়িত্ব। কারণ এই আদেশটি যদি থাকে তাহলে পরে বিচার বিভাগের জন্য খুব একটা অ্যানার্কির সৃষ্টি হবে। উভয় পক্ষের আর্গুমেন্ট শুনেছে, আমাদের পিটিশনটি ডিসপোজড অফ করেছে। এখানে কিন্তু কোনো রকম কোন রিজেক্ট করে না, এটা হলো ডিসপোজড অফ মানে বাংলায় নিষ্পত্তি। মাননীয় বিচারপতি দ্বয় ওনাদেরকে শুনলেন, বেগম খালেদা জিয়ার আইনজীবী আমাদেরকে শুনলেন, মাননীয় বিজ্ঞ অ্যাটর্নি জেনারেলকে শুনলেন। শুনে আদালত আগামী রোববার বেলা 2 ঘটিকা পর্যন্ত শুনানি মুলতবি করেছেন। সরকারের সদিচ্ছার অভাবেই বেগম খালেদা জিয়াকে কুমিল্লার মামলায় জামিন দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিং করে তিনি এই অভিযোগ করেন। সরকার নিম্ন আদালতকে সম্পূর্ণ কবজায় নিয়ে এখন সর্বোচ্চ আদালতকেও হাতের মুঠোয় নিয়েছে কিনা সেটি নিয়ে জনগণের মধ্যে ব্যাপক আলোচনা হচ্ছে। হাইকোর্ট জামিন দিলে সে জামিন স্থগিত করা হয়, এমন ঘটনা আগে কখনো ঘটেনি। বিচারিক প্রক্রিয়ায় ন্যায় বিচার বাধাগ্রস্ত হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন স্থগিত করা শেখ হাসিনার হুকুমেরই বাস্তবায়ন। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট প্রায় 4.5 ঘন্টার চেষ্টায় গাজীপুরের ফোমের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে। পুড়ে গেছে বিপুল পরিমাণ কাঁচামাল। ফায়ার সার্ভিস জানায়, সকালে বড়বাড়ি এলাকার বাইজিং বাংলাদেশ লিমিটেড ফোম কারখানার টিনশেড অংশে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের 2টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে যোগ দেয় উত্তরা ও গাজীপুর সদরের আরও 5টি ইউনিট। প্রায় 4.5 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুনের লেলিহান শিখায় টিনশেডের কয়েকটি অংশ ধসে পড়েছে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। আগুন এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে। আগুন নির্বাপন করতে একটু সময় লাগবে, যেহেতু এখন জিও প্রোডাক্ট জাতীয় দ্রব্য এখানে ছিল, যে কারণে আমাদের আরো মোটামুটি অনেক সময় লাগবে আগুন পুরোপুরি নির্বাপন করতে। যশোরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার কাজ চলছে। সকালে সেনা, নৌ ও বিমান বাহিনী এবং ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন। এরই মধ্যে দুদিনে বিধ্বস্ত বিমানের 60% উদ্ধার কাজ শেষ হয়েছে। বিধ্বস্ত বিমানের পুরোটা উদ্ধারে আরও সময়ের প্রয়োজন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। রোববার রাতে যশোর সদরের চান্দুটিয়া এলাকার বুকভরা বাউরে বিমান বাহিনীর K-8W নামের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে স্কোয়াড্রন লিডার এনায়েত কবির পলাশ ও স্কোয়াড্রন লিডার সিরাজুল ইসলামের মৃত্যু হয়। কিছু পদ্ধতি হয়তো বা পরিবর্তনও প্রয়োজন হতে পারে। আর এখানে চিটাং থেকে আরও কিছু নেভির কিছু ইকুইপমেন্টস এখানে হয়তোবা প্রয়োজন হতে পারে। তো তারপরে এটা সিদ্ধান্ত, প্রাথমিক ইনিশিয়াল স্টেজে যে কাজগুলো সেগুলো অলরেডি চলছে। তো যদি রিকভারি হয় তো আমরা খুব সহজেই কাজটা শেষ হবে, আর যদি রিকভারি না হয় তাহলে তো আমাদের মানে আনটিল রিকভারি মানে আমাদের কাজগুলো চালিয়ে যেতে হবে। এদিকে যশোরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার এনায়েত কবির পলাশের গ্রামের বাড়ি জামালপুরে নেমে এসেছে শোকের ছায়া। প্রিয়জনের মৃত্যুতে শোক নেমে এসেছে পুরো পরিবারে। তার মৃত্যুর খবরে কৃষ্ণপুর গ্রামের বাড়িতে ভিড় জমান এলাকাবাসী। এ সময় নিহতের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন তারা। স্বজনরা জানান 2000 সালে HSC পাশ করে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন তিনি। এরপর 2002 সালে 46তম ব্যাচে কমিশন লাভ করেন তিনি। একটা লোক যদি বড় কিছু হয়, এটা গ্রামের সম্পদ, গ্রামের সবারই সম্পদ এবং একটা দেশের সম্পদ। দুঃখী করে কে কোন অবস্থা আছে তার কিভাবে কি দিতে পারবো না। আমার ওই ছেলে সেই দিছে, কুটির মধ্যে একটা ছেলেও হয় না। মাদারীপুরে শিক্ষিকার বেতের আঘাতে আহত স্কুল ছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে। তার বাম চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে অভিযুক্ত শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বিকেলে শহরের দরগাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, মধ্যাহ্ন বিরতির পর 5ম শ্রেণীর ক্লাস নেয়ার জন্য কক্ষে প্রবেশ করেন শিক্ষিকা রত্না আক্তার। এ সময় দাঁড়িয়ে শিক্ষিকাকে সম্মান প্রদর্শনের সময় শিক্ষার্থী শম্পা আক্তার হেসে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে শম্পাকে মারধর করে শিক্ষিকা রত্না। এক পর্যায়ে ডান চোখে মারাত্মকভাবে আঘাত পায় ওই শিক্ষার্থী। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বাসায় নিয়ে যায় সহপাঠীরা। পরে পরিবারের সদস্যরা তাকে মাদারীপুর চক্ষু হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। আসছে না, আর নাদের তালিয়ে দেয়া ধরছি, আরে আশা দিছি, তারপর আপা এই পিটান দিছে। আমার মাইয়া যেরকম সুন্দর আছিল, আমার এরকম চোখের সুন্দর চাই, সুযোগ সুবিধা সুন্দর যেভাবে এইভাবে আমি চাই। বর্তমান তো সম্পূর্ণ সব জায়গায় মাস্টারকে ট্রেনিং দেয় যে ব্যাস জানি বাচ্চার উপর চালানো না হয়। তা আজকে কেন খালি খালি কিসের জন্য পিটান দেওয়া হলো? রাতভর থেমে থেমে বৃষ্টিতে চট্টগ্রামের বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। সোমবার সন্ধ্যা থেকেই শুরু হয়ে কখনো মাঝারি আবার কখনো মুষলধারে রাতভর চলে বৃষ্টি। এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় চট্টগ্রামে 129 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। বৃষ্টিতে হালিশহর, সিডিএ এবং চকবাজার সহ নগরীর বেশ কিছু নিচু এলাকায় রাস্তাঘাট তলিয়ে গেছে। পানি উঠে গেছে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়েন ব্যবসায়ী ও অফিসগামী মানুষ। এক কমর পানি ওই মধ্যে মধ্যে আবার কিন্তু কমে যায়, আবার উঠে। সমস্যা কি আমরা বলতে পারি না। আমি 31 বছর গাড়ি চালাই, এইবারের মতন দেখি নাই। বৃষ্টি আসলে এখানে পানি উঠে যায়, পানি এখানে করতেছে না, যাওয়ার কোনো নাই, নালা টালা কোনো ক্লিয়ার নাই। ছেলেদেরকে স্কুল নিতে পারতেছি না। সিডিএর কি প্ল্যান আছে, কি করতেছে বলছে, অনেক কাজ করতেছে, অনেক কাজ আছে, কিন্তু কোনো সময় দেখতেছি না। সরকার আসে এবং সরকার যায়, জনগণের যে অসুবিধা, কিন্তু এটা যদি
ঠিক মতন কেয়ার নিত তাহলে আমরা এত কষ্ট পাইতাম না। এ বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে নগরীর সিডিএ এলাকায় আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। শহরের সবশেষ পরিস্থিতি জানতে চলে যাব তার কাছে। পার্থ, চট্টগ্রামবাসীর আসলে জলাবদ্ধ থেকে কোনোভাবেই মুক্তি নেই। সেক্ষেত্রে আমরা দেখছি গতকাল রাত থেকেই কিন্তু থেমে থেমে আবার কখনো মুষলধারে বৃষ্টি পড়ছে এবং এই বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা আমরা দেখেছি পানির নিচে তলিয়ে গেছে। সেক্ষেত্রে নগরীর হালিশহর, সিডি এলাকা কিংবা চকবাজার কিংবা 2 নম্বর গেট সব জায়গায় কিন্তু আমরা দেখেছি পানির নিচে তলিয়ে আছে। আসলে এই মুহূর্তে আমরা আছি সিডি এলাকায়। এখানে কিন্তু এখন ভাটা চলছে এবং ভাটার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পানি জমে আছে। ঠিক 1 থেকে 1.5 ঘন্টা পর যখন জোয়ার আসবে এখানের পানি কিন্তু কোমর আকার ধারণ করবে। সেক্ষেত্রে এই হালিশহর, সিডিএ কিংবা চকবাজার এলাকায় যেসব মানুষ বসবাস করে অনেকটা বলা যায় বর্ষার সময় তারা অনেকটা মানবেতর জীবনযাপন করে। সেক্ষেত্রে তারা আমাদেরকে অভিযোগ করে বলেছেন আসলে বর্ষার আগে বারবার আসলে বর্ষা আসার আগেই সিডিএ কিংবা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তারা কাজ করার বিভিন্ন ধরনের আশ্বাস দিল। সেক্ষেত্রে কিন্তু বর্ষা আসলে তেমন কোনো কাজ চোখে পড়ে না। যেহেতু জলাবদ্ধতা নিরসনে 5,000 কোটি টাকার যে মেগা প্রকল্পের সিডিএর কাজ চলছে সে কাজ কিন্তু অনেকটা বর্ষার সময়ই শুরু করা হয়েছে। সেক্ষেত্রে এখানকার এলাকাবাসী যারা রয়েছে তারা অনেকটা অভিযোগ করে বলেছেন কাজটা যদি বর্ষার 2 মাস আগে শুরু করা হতো অন্তত এবারের বর্ষায় এই জলাবদ্ধতার থেকে কিছুটা হলেও মুক্তি পেতে পারতো। কিন্তু এবারও জলাবদ্ধতা থেকে নগরবাসীর কোনোভাবেই মুক্তি নেই। সেক্ষেত্রে আমরা দেখছি এই সিডিএ, হালিশহর এলাকার বা অ্যাক্সেস রোড এলাকার বেশিরভাগ ঘরে যেমন পানি ঢুকেছে তেমনি চকবাজার এলাকায় আমরা দেখেছি বিভিন্ন দোকানপাট যারা রয়েছে দোকানপাটও পানি ঢুকেছে। সেক্ষেত্রে সে এলাকায় যারা ব্যবসা করে তারা বলছে প্রতি বছর বর্ষা আসলেই কিন্তু এই পানির কারণে তাদের কিন্তু অনেক মালামাল নষ্ট হয় এবং ক্ষতির মুখে পড়তে হয় এমন অনেক ব্যবসায়ী বলেছেন। সেক্ষেত্রে আসলে এমন যদি জলাবদ্ধতা নিরসন করা না যায় সেক্ষেত্রে হয়তো তাদের ব্যবসা বন্ধ করে অন্য জায়গায় চলে যেতে হবে। কারণ বারবার প্রতিদিন রাতেই কিন্তু পানি উঠে এবং পানি ওঠার কারণে তারা কোনোভাবেই তাদের যে মালামাল রয়েছে সেই মালামালগুলো ঠিকমতো রাখতে পারছে না, পানির মধ্যে ভিজে যাচ্ছে। সেক্ষেত্রে অনেকটা চরম ভোগান্তিতে পড়েছে এই চকবাজার, হালিশহর এলাকার নগরবাসী। গত রাত থেকে আজ পর্যন্ত সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় 129 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এমনটি আমাদেরকে জানিয়েছে আবহাওয়া অফিস। এবং এটি হচ্ছে বর্ষাকালের বৃষ্টি হচ্ছে মৌসুমী বায়ুর প্রভাবে এবং এই বৃষ্টিপাত আগামী কয়েকদিন অব্যাহত থাকবে এমনটি আমাদেরকে জানানো হয়েছে আবহাওয়া অফিস থেকে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরী সিডি এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। শাফিন, চট্টগ্রামের সিডিএ এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস জানাচ্ছিলেন সেখানকার জলাবদ্ধতার খবর। চট্টগ্রামের হালিশহর সহ বিভিন্ন এলাকায় পানিবাহিত রোগ ও হেপাটাইটিস ই ছড়িয়ে পড়ায় ওয়াসার লাইন সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সকালে নগরীর ওয়াসা কার্যালয়ের সামনে সিডিএ ও হালিশহরবাসীর উদ্যোগে এই মানববন্ধন হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। তাদের অভিযোগ দীর্ঘদিন থেকেই ওয়াসার পানিতে ময়লা ও দুর্গন্ধ পাওয়া যাচ্ছে। টানা বৃষ্টিতে নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ওয়াসার পাইপ ফেটে ওই পানির সঙ্গে মিশে জন্ডিস, টাইফয়েড ও ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগ ছড়িয়ে পড়ছে। বেশ কয়েকবার এ ব্যাপারে বলার পরেও ওয়াসা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ করেন এলাকাবাসী। অবিলম্বে ওয়াসার পাইপগুলো মেরামত ও নতুন পাইপ লাগানোর দাবি জানান তারা। পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে সুরমা নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল ভোর 6টা থেকে আজ ভোর 6টা পর্যন্ত 24 ঘন্টায় 38 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। এতে সুরমা নদীর 16 ঘর পয়েন্টে বিপদসীমার 48 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়াও টানা বর্ষণে কুশিয়ারা, ধনু ও জাদুকাটা সহ প্রধান প্রধান নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। এদিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত কিশোরগঞ্জ 6 আসন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে আসনটি। এই আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ অনেকটাই নির্ভর। তবে বিএনপির দাবি নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে আবারও জয় ফিরবে দলটি। এদিকে স্বতন্ত্র প্রার্থীও চমক দেখাতে পারেন এই আসনে। ভৈরব প্রতিনিধি ফজলুর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। ভাটি অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে খ্যাত কুলিয়ারচর উপজেলা ও বন্দর এলাকা ভৈরব নিয়ে গঠিত কিশোরগঞ্জ 6 আসন। 1991 সালে আসনটি বিএনপির দখলে থাকলেও স্বাধীনতার পর 2008 সাল পর্যন্ত 5 বারের সাংসদ ছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান। এরপর 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তার ছেলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এদিকে পিছিয়ে নেই বিএনপির সভাপতি শরীফুল আলমও। তৃণমূল পর্যায়ে প্রচার প্রচারণায় বেশ এগিয়ে আছে দলটি। দলের সক্রিয় নেতা হিসেবে তিনি মাঠে একক প্রার্থী হলেও তার পথ একেবারেই নিষ্কণ্টক না। মাঠে রয়েছে দল থেকে বহিষ্কৃত ভৈরব উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন। নির্বাচনে পাশ করার ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত, দ্বন্দ্ব নাই, কিছুই নাই। রাজত্ব গতিমূলক, নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক সেনাবাহিনী কোনো কিছু আমাদেরকে ইনশাল্লাহ করতে পারবে না, কারণ জনগণ আমাদের পক্ষে আছে। প্রতিশ্রুতি অনুযায়ী জিল্লুর রহমান সাহেবের ছেলে পাপন সাহেব কোন রকমের কাজ ভৈরব কুলিয়ারচরে করে নাই। এই অন্যায়, অত্যাচার, জুলুমের, দুর্নীতির কারণে জনগণ মুখ ফিরে নিয়েছে তাদের কাছ থেকে, এবং সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই জনগণ আমাদের পক্ষে থাকবে। এদিকে এলাকার উন্নয়ন ও সমৃদ্ধি হবে এমন প্রার্থীকে নির্বাচিত করতে চান ভোটাররা। আমরা সামনে এমন লোককে আমরা ভোটে নির্বাচন করব, যে লোক আমাদের জনগণের পাশে এসে দাঁড়াবে। সুন্দরভাবে, সুষ্ঠুভাবে নির্বাচনে আমরা ভোট দিতে পারি, এরকম একটা সুষ্ঠু নির্বাচনের গ্রহণযোগ্য চাই আমরা। কিশোরগঞ্জ ৬ আসনে ভোটার প্রায় ৩,২৯,১৪৮ জন। সময় সংবাদ, কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ ৬ আসনের স্থানীয় রাজনীতি নিয়ে বিস্তারিত থাকছে রাত ৮টার নির্বাচন সংবাদে। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সৎ, নিরপেক্ষ, দক্ষ ব্যক্তিদের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ। সিটি নির্বাচনকে সামনে রেখে বরিশালের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সহ অন্যান্য নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। যারা সততার সাথে, দক্ষতার সাথে এবং নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করে, কারণ তফসিল ঘোষণার পরে যখন ভোটের দিন মূলত ভোট কেন্দ্রের দায়িত্ব কিন্তু প্রিসাইডিং অফিসারের হাতে চলে যায়। তো সুতরাং এমন ব্যক্তিদেরকে আপনারা বাছাই করবেন যারা ইতিপূর্বে প্রিসাইডিং অফিসার হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন এবং সরকারি কর্মকর্তা, অভিজ্ঞ এবং নির্ভয়ে যারা কাজ করেন, এমনদেরকে আপনারা প্রাধান্য দেবেন। গাছের ডাল ও সমিলের পরিত্যক্ত জ্বালানি কাঠকে শৈল্পিক রূপ দিয়ে ভাগ্য বদলেছেন যশোরের কেশবপুর উপজেলার ৩ গ্রামের মানুষ। তাদের ঘরে ঘরে গড়ে উঠেছে ছোট ছোট কারখানা। এসব কারখানায় সব বয়সের মানুষের ব্যস্ত সময় কাটে বিভিন্ন নিত্য ব্যবহার্য সামগ্রী তৈরিতে। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। ৯০ দশকের শুরুর দিকে কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের ভারত ফেরত ইনসার আলী বাঁশ দিয়ে মোমদানি, ফুলদানি, কলমদানি সহ বিভিন্ন ধরনের নিত্য ব্যবহার্য সামগ্রী তৈরি শুরু করেন। এ কাজে অল্প দিনে সফলতা পান তিনি। এরপর প্রতিবেশীরাও তার কাছ থেকে কাজটি হাতে কলমে শিখে নিজেরা শুরু করেন। শৈল্পিক কাজটির আর্থিক মূল্যে আকর্ষিত হয়ে পার্শ্ববর্তী কান্দরবপুর ও মঙ্গলকোট গ্রামের লোকজনও জড়িয়ে পড়েন এ শিল্পের সাথে। বর্তমানে এ ৩টি গ্রামে প্রায় ছোট বড় ৫ শতাধিক কারখানা আছে। এখানে ছোট ছোট কাঠের টুকরা দিয়ে তৈরি হচ্ছে বাহারি ডিজাইনের মোমদানি, ফুলদানি, কলস, বাটি, মেয়েদের চুড়ি রাখার আলনা সহ বিভিন্ন সামগ্রী। আমার আব্বু প্রথম এই কাজটা ভারত থেকে নিয়ে আসার পরে আস্তে আস্তে এই কাজের বিস্তার ঘটে। রোজগার দিয়ে ছেলেমেয়ের মানুষ করতেছি, এই পরে নির্ভর। আর্থিক কারণে কারখানা করতে না পারলেও শ্রম বিক্রি করে নানাভাবে আয় করছেন আরো অনেকে। আমাকে চাল উঠেই বিক্রি করি, দিনে ওই ২০০, ৩০০, ১৫০, যার যেরকম মানে মজুরি হিসাবে প্রোডাকশনে কাজ করতে পারে সেই হিসাবে সে টাকা পায়। বাহারি এসব পণ্যের দেশব্যাপী ব্যাপক চাহিদা থাকলেও বিদ্যুৎ ও শ্রমিক সংকটের কারণে পিছিয়ে পড়ছেন উদ্যোক্তারা। ১২ ঘন্টা আমার বিদ্যুৎ পায়, অনলি ২ ঘন্টা থেকে ৩ ঘন্টা। এই কুটির শিল্পের মাল সারা বাংলাদেশে পর্যাপ্ত চাহিদা আছে, কিন্তু বিদ্যুৎ যদি না থাকে তাহলে তো এই চাহিদা পূরণ করা সম্ভব না। তবে সমস্যার সমাধানে উদ্যোগ গ্রহণ করার কথা জানালেন উপজেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। উপজেলা প্রশাসন চেষ্টা করবে কোনো বিকল্প উপায়ে যে তাদের জেনারেটর অথবা সোলার বিদ্যুতের মাধ্যমে যদি তাদের এই বিদ্যুৎ সমস্যার সমাধান করা যায়, তাহলে আমার মনে হয় এই মানুষগুলো আরো উপকৃত হবে। কেশবপুরের গ্রামগুলোতে ২১ ধরনের পণ্য তৈরি করা হয়, যার মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কমপক্ষে ১০,০০০ লোক জীবিকা নির্বাহ করছেন। সময় সংবাদ, যশোর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতিসংঘ মহাসচিব সহ শীর্ষ ৪ সংস্থা প্রধানের রোহিঙ্গা শিবির পরিদর্শন বিশ্ব সম্প্রদায়ের সদিচ্ছারই প্রতিফলন। মন্তব্য বিশ্লেষকদের, উচ্চ পর্যায়ের কূটনৈতিক তৎপরতার তাগিদ। পোশাক শিল্পে শ্রমিক অধিকার সুরক্ষার ক্ষেত্রে অনেক পিছিয়ে মালিকপক্ষ, স্বীকার করল কলকারখানা পরিদর্শন অধিদপ্তর।
সমাধানে আন্তরিক দাবি বিজিএমইএর। গাজীপুরের বড়বাড়িতে ফোমের কারখানায় আগুন নিয়ন্ত্রণে, ধসে পড়েছে টিন শেডের একাংশ, পুড়ে ছাই বিপুল পরিমাণ কাঁচামাল। মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে গ্রেফতার আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা, নতুন পাসপোর্টের আবেদন করেও না পাওয়ার অভিযোগ, দেশটির কাস্টমসকেই দায়ী করল দূতাবাস কর্তৃপক্ষ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।